স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আশার বাংলাদেশে। সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো ছিটমহলবাসী। ছিটমহল বিনিময় কার্যকর হওয়ার পর বাংলাদেশের ভেতরে থাকা ভারতের ১১১টি ছিটমহলের বাসিন্দারা এখন বাংলাদেশের নাগরিক। নতুন দেশের নাগরিকত্ব পেয়ে নতুন আশায় বুক বেঁধেছেন তারা। আমরা এ বিষয়ে একটি প্রতিবেদন দেখে দিই প্রথমে। মুক্তির দাবিতে ছিটমহলের মানুষের আন্দোলন কয়েক প্রজন্ম ধরে পূরণ হয়েছে সেই দাবি, তাই মানুষের মধ্যে এমন বাঁধভাঙা আনন্দ। নিচে গিয়ে মুক্তির আনন্দ উদযাপনের এই চিত্র প্রতিটি ছিটমহলে। নাগরিকত্ব না থাকায় শিক্ষার অধিকার বঞ্চিত ছিল ছিটমহলবাসী। জরুরি চিকিৎসার প্রয়োজনে গড়ে ওঠেনি কোনো হাসপাতালও। তবে নাগরিকত্ব পাওয়ায় এখন সব অধিকার আদায় করতে পারবেন বলে আশাবাদী ছিটমহলবাসীরা। নতুন নাগরিকদের বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করতে এরই মধ্যে কাজ শুরু করেছে সরকারের বিভিন্ন বিভাগ। দাবি দাওয়া পূরণে আন্তরিকতা দেখাচ্ছেন সবাই। সদ্য বিলুপ্ত ছিটমহলগুলোর অবকাঠামো উন্নয়নে ২০০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এই টাকা ব্যয় হবে নতুন রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, স্বাস্থ্য কেন্দ্র নির্মাণে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক দেলোয়ার হোসেন। আমরা কথা বলছি তার সঙ্গে। স্যার স্বাগত। আমরা প্রথমেই এই যে পুরো বিষয়টি গতকাল থেকে আমরা দেখেছি যে ১১১টি ছিটমহলের বাসিন্দা তারা আসলে একরকম বন্দি জীবন যাপন করেছেন, অথবা তাদের শিক্ষা, স্বাস্থ্য, যে কোনো সুযোগ সুবিধা, নাগরিক সুবিধার জন্য কিন্তু তাদেরকে এক ধরনের প্রতারণার আশ্রয় নিতে হয়েছে। তাদেরকে বলতে হয়েছে যে তারা অন্য জায়গার বাসিন্দা, অথবা নাম পরিবর্তন করতে হয়েছে। তো এই মানুষগুলিকে ৬৮ বছর পরে বলা যায় যে এক ধরনের নাগরিকত্ব তারা পেলেন এবং সত্যিকার অর্থে মুক্তির স্বাদ পেলেন। দুটি দেশের মধ্যে একটা লম্বা প্রক্রিয়ার পর কিন্তু এই স্বাধীনতাটা অর্জন হলো। বলা যায় ৬৮ বছর ধরেই এই প্রক্রিয়াটি চলছে। তো এটি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এটার গুরুত্ব কি, সেটা প্রথমে একটু জানতে চাইবো, তারপরে মানুষদের নিয়ে আরো কিছু কথা আমরা জানতে চাইবো আপনার কাছে। ধন্যবাদ। ৬৮ বছরের অপেক্ষা ছিল, সেই অপেক্ষার অবসান হলো। তো এটি স্বভাবতই একজন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের টিচার হিসেবে বা এই বিষয়ে আমার যেই ধ্যান ধারণা, সেই প্রেক্ষিতে আমি বলতে পারি যে এটি মূলত কিন্তু বাংলাদেশের এবং ভারতের যে পররাষ্ট্রনীতি এবং তাকে কেন্দ্র করে যে কূটনীতি, তার একটি বড় ধরনের সাফল্য। কারণ এই সাফল্যের জন্যই কিন্তু অনেক দিন ধরে আমরা অপেক্ষা করছিলাম। কারণ বাংলাদেশ ভারত সম্পর্ক আমরা সবাই জানি যে এই সম্পর্কের যেই বর্তমান অবস্থা, সেটি কিন্তু এরকম ছিল না। এবং এটি আপনার গত ৬ থেকে ৭ বছর ধরে এই সম্পর্কের যে ধারাবাহিক যে উন্নতি ঘটছিল, তারপরেও কিন্তু আমরা যদি বিবেচনা করি ১৯৭২ সাল থেকে এই সম্পর্কটি আরও ব্যাপকতা লাভ করার কথা ছিল, কিন্তু সেটি হয়নি। কারণ আমরা জানি যে এই সম্পর্কের ওঠানামা হয়েছে, বিভিন্ন সময়ে বৈরিতা এসেছিল। তো এই যে সম্পর্কের যে বাধাগুলো ছিল, এর মধ্যে অন্যতম একটি বাধা ছিল যে বাংলাদেশ ভারতের মধ্যে যে স্থল সীমান্তের যে চুক্তিটি, যেটি ৭৪ সালে হয়েছিল, সেটি বাস্তবায়ন না হওয়া। এবং এই বাস্তবায়নের আপনার প্রাণ কেন্দ্রই ছিল যে এই যে ১৬২টি ছিটমহল দুই পক্ষের, সেটির বিনিময় করা এবং সেই মানুষগুলোর একটা তাদের যে এই মুক্তি দেয়া এবং তাদের বন্দিত্ব থেকে মুক্ত করা, সেই ব্যাপারটি ছিল। তো আজকে যখন আমরা দেখছি যে এই সমস্যাটি সমাধান হয়েছে, সেটি কিন্তু একটা কূটনৈতিক অর্জন। এবং এটি যেন শুধু যে দুই দেশের মধ্যে সীমাবদ্ধ তা না, এই পুরো দক্ষিণ এশিয়া বা আন্তর্জাতিক ক্ষেত্রে কূটনীতির মাধ্যমে বা শান্তিপূর্ণ উপায়ে এই ধরনের অত্যন্ত জটিল এবং যেটিকে আমরা একদিকে আমরা বলছি যে নিরাপত্তা সংক্রান্ত বিষয় এখানে আছে, এবং যে বর্ডার, যে সীমান্তের বিষয়ে সবসময় এক ধরনের স্পর্শকাতরতা থাকে, এক ধরনের আবেগ থাকে। সেই বিষয়টিকে মাথায় রেখে আমরা জানি যে খুবই জটিল বিষয়, সেটি কিন্তু সমাধান করা সম্ভব হয়েছে দুদেশের সরকারি পর্যায়ে এবং যে রাজনৈতিক নেতৃত্ব, তাদের সদিচ্ছার মাধ্যমে। তো এটি একটি কূটনৈতিক অর্জন, এবং যে অর্জনের ফসল আমরা যদি বলি, সেটি যেমন দুদেশের সম্পর্কের আরও অগ্রগতি, দুদেশের সম্পর্কের মধ্যে আরও বেশি আস্থা প্রতিষ্ঠিত, এবং দুদেশের সম্পর্ক এখন যেই পর্যায়ে আছে, আমরা জানি যে কানেক্টিভিটি, জ্বালানি থেকে শুরু করে আপনার বাণিজ্য, বিভিন্ন দিক থেকে বাংলাদেশ ভারত অনেক নতুন নতুন প্রকল্প হাতে নিচ্ছে এবং অনেক সুদূর প্রসারী উদ্যোগ গ্রহণ করছে। সেটিকে যদি সত্যিকার অর্থে যদি আমরা একটা উইন উইন
সিচুয়েশনে যদি এগুলোকে বাস্তবায়ন করতে চাই, তাহলে কিন্তু দু দেশের মধ্যে আপনার আস্থার যে ঘাটতি ছিল বা এই আস্থার সম্পর্কটিকে আরো শক্তিশালী করার দরকার ছিল। এবং এই যে আপনার এই মানে এই যে সীমান্ত এই চুক্তিটি বাস্তবায়নের মাধ্যমে, অর্থাৎ আমরা হয়তো একটা অংশ হচ্ছে যে 162টি সিট মহলের যে যে এর যে ভূমির যে বিনিময়, পাশাপাশি যারা নাগরিকত্ব, যেই দেশের নাগরিকত্ব গ্রহণ করতে চায় তাদের নাগরিকত্বের বিষয়টিকে ফ্যাসিলিটেট করা, এটি যেমন একটি অংশ। আরেকটি অংশ হচ্ছে আপনার অপদখলীয় যে ভূমি সেটির মীমাংসা হওয়া, এবং পাশাপাশি আপনার এই 6.5 কিলোমিটারের মতো যে আনডিমার্কেটেড বর্ডার ছিল, এই সবগুলো কিন্তু একসঙ্গে সমাধান হচ্ছে। তো আমরা হয়তো স্বাভাবিকভাবেই সে 68 বছর ধরে যারা অপেক্ষায় ছিল এবং তাদের যে একটা অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হওয়া, সেটি খুব গুরুত্ব পাচ্ছে। কিন্তু তার পাশাপাশি যে আরো দুটো জায়গাতে যে অর্জন মানে এই চুক্তির ছিল, সেটিও কিন্তু গুরুত্বপূর্ণ। ফলে সার্বিকভাবে আমরা দেখছি যে এই এই যে ঘটনাটি, যেটি গত রাতে মানে 12টা একে যেই একটা সেলিব্রেশন হলো, যে উৎসব আনন্দ, এবং যার মাধ্যমে আপনার এই ভূমি বিনিময়ের কাজটি শুরু হয়েছে। তো এটির যেমন এই মানুষগুলোর জন্য গুরুত্বপূর্ণ, এবং দু দেশের সম্পর্কের জায়গাটিতে আরো বেশি গুরুত্বপূর্ণ। স্যার, এখানে সম্পর্কের জায়গাটি গুরুত্বপূর্ণ এবং দুটি দেশকেই এক্ষেত্রে মানে দুটি দেশের নেতৃত্বকেই অবশ্যই সাধুবাদ জানাতে হবে। কারণ আমরা জানি যে কোনো ক্ষেত্রে কিন্তু এটার কতজন এফেক্টেড হচ্ছে, সেটার ভোটের ক্যালকুলেশন কি, কত রকমের হিসাব হয়। কিন্তু এখানে পুরো ব্যাপারটাই অনেক বেশি মানবিক দৃষ্টিভঙ্গি থেকে নেতৃত্ব দুই দেশের নেতারাই দেখতে পেয়েছেন। কারণ এটি কিন্তু যদি ভোটের হিসাব বলেন তাহলে অত একটা প্রেসার গ্রুপ না। এবং একই সঙ্গে আমরা দেখেছি যে ভারতে সেখানে তাদের ইন্টারনাল পলিটিক্সের মধ্যেও সমস্যা ছিল, কিন্তু সেইগুলি ছাপিয়ে পুরো জিনিসটা চলে এসেছে। আমরা জানি দুই দেশের মধ্যে আরো বড় বড় বিষয় অমীমাংসিত আছে, কিন্তু এরকম একটি মানবিক বিষয়ে যখন একসঙ্গে কাজ করতে পেরেছে, সেটি একটা কিন্তু বড় ভিত্তি তৈরি করবে সামনের দিকে যেগুলি আরো বড় বড় অমীমাংসিত বিষয় আছে সেগুলিতে একসঙ্গে কাজ করার। বিষয়টি মানবিক নিঃসন্দেহে। বিশেষ করে আপনার যদি আমরা এই এনক্লেভসের যে বিনিময় সেটি যদি দেখি, কিন্তু এই মানবিক বিষয়টি কিন্তু সবসময় মানবিক ছিল, কিন্তু তাদেরকে কিন্তু 68 বছর অপেক্ষা করতে হয়েছে। এবং এমনকি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 74 সালে যে আশাবাদ নিয়ে যে চুক্তি হয়েছিল, তারপরেও কিন্তু আমরা 41 বছর আমাদের এই দুই পক্ষেরই দুই দেশেরই আপনার ছিটমহলবাসীদেরকে অপেক্ষা করতে হয়েছে। তার মানে এই মানবিকতার সঙ্গে যে কূটনীতির যে একটা সম্পর্ক, সেই জায়গাটাতে একটা ছেদ ছিল, সেই জায়গাটাতে একটা গ্যাপ ছিল। সেই গ্যাপটা কিন্তু আপনার এই দুই দেশের যে সরকার, বিশেষ করে বাংলাদেশের যে বর্তমান সরকার, যারা যে সরকার হয়তো 2009 থেকে বাংলাদেশ ভারত সম্পর্ককে মানে আরো বেশি উষ্ণ করার জন্য কাজ করে গেছেন। আবার ভারতের দিক থেকে আমরা জানি কংগ্রেস সরকার একটি খুব গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, এবং তারা একটা ভিত্তি তৈরি করেছিল বিশেষ করে এই ধরনের এই সমস্যাটি সমাধানের ক্ষেত্রে, এবং সেটি নরেন্দ্র মোদী সরকার তার ধারাবাহিকতা রক্ষা করেছে এবং আরো গুরুত্ব দিয়ে সেটিকে বিশেষ করে এই চুক্তিটি বাস্তবায়নের চেষ্টা করেছে। ফলে কূটনীতিকে আপনার এই মানবিকতার বিষয়টি বিবেচনা করা, পাশাপাশি দু দেশের সম্পর্কের একটা ভবিষ্যৎ চিন্তা করা। আজকে শুধু যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কূটনীতির ছাত্র হিসেবে যে এই মানবিক যে বিষয়টা, সেটা একটা প্রতীকী বিষয়, কিন্তু মূল বিষয় হচ্ছে যে বাংলাদেশ ভারত সম্পর্ককে আরো বেশি শক্তিশালী করা। তারই একটি মানে সিরিজ অফ যে আপনার যে ইনিশিয়েটিভ, তার মধ্যে অন্যতম ইনিশিয়েটিভ হচ্ছে এটি, যে কারণ আমরা যখনই বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে কথা বলি এবং এই সম্পর্ক নিয়ে যাদের মধ্যে বিভিন্ন ধরনের বিশ্লেষণ আছে, আপনার অনেকে খুবই ক্রিটিক্যাল, কেউ অনেক বেশি মানে রিয়ালিস্টিক, যেভাবে আমি বিবেচনা করি না কেন, সবাই কিন্তু এক বাক্যে বলতো যে ভারত 74 সালের চুক্তিটি এখনো মানে বাস্তবায়ন করেনি। এই জায়গাটা কিন্তু আমরা এই যে একটা বাধা হিসেবে ছিল, এই বাধাটি কিন্তু ভারত অপসারিত করেছে, এবং ভারত তো এককভাবে সম্ভব না, সেখানে বাংলাদেশ তার কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে গেছে এবং দু দেশের আন্তরিকতার ফলেই সেটি হয়েছে। ফলে কূটনীতি এবং মানবিকতা এই দুটোর মধ্যে যখন সমন্বয় ঘটে, তখন এই ধরনের অর্জন হয়, এবং এটি এর একটি এক্সাম্পল। এই যে 111টি ছিটমহল যেগুলো এখন বাংলাদেশের অংশ হয়ে গেল, সেখানে যারা বাসিন্দা আছে প্রায় 50,000-এরও বেশি, 54,000-এর মতো, তো
তাদেরকে আসলে এই ৬৮ বছরই অপেক্ষা করতে হয়েছে একটা নাগরিক সুবিধা তাদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে। আমরা দেখেছি আজকেই প্রথম বাচ্চারা নিজের বাড়ির পাশে একটা স্কুলে ক্লাস করতে পেরেছে। জি। এর আগেও ওখানকার বাচ্চারা স্কুলে যেত, কিন্তু সেটাও যে বললাম যে নাম পরিচয় গোপন করে অন্য জায়গায়। তো সেই ক্ষেত্রে এখন নিশ্চয়ই আমাদেরও একটা বাড়তি দায়িত্ব অনুভব করার দরকার আছে, বা উদ্যোগের দরকার আছে, যেন এই যে মানুষগুলো ৬৮ বছর যাবৎ বঞ্চিত ছিল তাদেরকে সেবাটা খুব দ্রুত পৌঁছে দেওয়া এবং সেখানে সরকারের সব ধরনের সুযোগ সুবিধাগুলি পৌঁছে দেওয়া। সেই ক্ষেত্রে মানে বাড়তি উদ্যোগটা প্রয়োজন কিনা স্যার? অবশ্যই প্রয়োজন। এবং এখানে আমি একটি কথা বলবো যে নাগরিকত্বের যে জায়গাটা, সেখানে কিন্তু একটু ভুল বোঝাবুঝি আমি লক্ষ্য করছি মানুষের। টেকনিক্যালি কিন্তু তারা নাগরিক ছিল, মানে নাগরিকত্ব বর্জিত ছিল না, তারা কিন্তু রোহিঙ্গাদের মতো মানে স্টেটলেস ছিল না। তাদের নাগরিকত্বের যে সুযোগগুলো বা সুবিধাগুলো সেটা ভোগ করার মতো পরিবেশ ছিল না। অর্থাৎ তারা একটা জটিল একটা পরিস্থিতির মধ্যে ছিল। কারণ আমরা জানি যে ছিটমহল মানে হচ্ছে যে যেমন বাংলাদেশের ভূমি কিন্তু সারাউন্ডেড বাই ভারতের ভূমি, আবার ভারতের ভূমি সারাউন্ডেড বাই বাংলাদেশের ভূমি, যে একটা অনেকটা দ্বীপের মতো, মানে স্থলদ্বীপের মতো একটা অবস্থা ছিল। তো তারা কিন্তু নাগরিকত্ব নিয়েছিল, কিন্তু সমস্যা হচ্ছে যে এই নাগরিকত্বের যে সুযোগ সুবিধা এগুলো ভোগ করতে পারেনি, যে কারণে তাদেরকে একটা কৃত্রিম অবস্থার মধ্যে রাখা হয়েছিল। তো সেই কৃত্রিমতা থেকে তারা মুক্তি পেয়েছে। এখন যেমন তাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল তারা কোন দেশের নাগরিকত্ব গ্রহণ করতে চায়, এবং সেটি তারা দেখিয়েছে যে তারা মানে কোন দেশের সঙ্গে থাকতে চায় সেটি, এবং এর মাধ্যমে তাদের যে জটিল এবং তাদের যে অবরুদ্ধ জীবন সেটির সমাপ্তি ঘটেছে, এবং এটাকে আমরা মুক্তি বলছি। তো এখন নিঃসন্দেহে তাদের ব্যাপারে রাষ্ট্রের ভারত এবং বাংলাদেশ উভয় রাষ্ট্রেরই তাদের নিজ নিজ যে ভূখণ্ডে যে যারা এই অবস্থা থেকে মুক্তি পেয়েছে তাদের ব্যাপারে দায়িত্ব আছে। বাংলাদেশের ক্ষেত্রে আমরা বলবো যে, কারণ বাংলাদেশের ভেতরে যে ১১১টি যেটাকে আমরা এখন ছিটমহল বলছি না, কারণ তারা বাংলাদেশের নাগরিক, এবং সেটি ১১টি অঞ্চল সেটি অঞ্চল যদি বিশেষ অঞ্চল, এবং সেখানে সবার আগে রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। এবং এগিয়ে আসার ব্যাপারে ইতিমধ্যে আমরা জানি বেশ কিছু পদক্ষেপ রাষ্ট্র নিয়েছে। সেই পদক্ষেপগুলো আসলে ঘোষণা করা হয়েছে, কিন্তু এগুলোর বাস্তবায়ন দরকার খুব জরুরি ভিত্তিতে। এবং সবচেয়ে বেশি যেটি আমি মনে করি যে এই যে মানুষগুলোর সামনে সুযোগ ছিল যে ভারতীয় নাগরিক হওয়ার, সেটিকে তারা হয়নি। যেমন আমি কয়েকদিন ধরেই এনডিটিভি বা ভারতের অন্যান্য চ্যানেল দেখছি যে তারা খুব বড় করে দেখাচ্ছে যে ১৪,০০০ বাংলাদেশি ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছে, অর্থাৎ মানে তারা ভারত থেকে বাংলাদেশে আসেনি। কিন্তু এদিকে কিন্তু ৪৩,০০০-এর উপরে ভারতীয় নাগরিক বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করেছে কিন্তু এই ঘটনার মাধ্যমে। তার মানে তারা যে ভারতীয় নাগরিকত্ব বর্জন করে বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করেছে এই ১১১টি ছিটমহলে, তাদের ব্যাপারে রাষ্ট্রের দায়িত্ব এবং তাদের জীবনের মানের জন্য সেটি উন্নতির জন্য রাষ্ট্রের দায়িত্ব অপরিসীম। এবং প্রথমত তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি করতে হবে, এবং তারা যেই স্বপ্ন এবং যেই প্রত্যাশা নিয়ে তারা, একটা হচ্ছে তাদের একটি মুক্তি ঘটেছে, দ্বিতীয়ত হচ্ছে তারা অন্য একটি দেশের নাগরিকত্বের সুযোগ থাকা সত্ত্বেও সেটি গ্রহণ করেনি, তারা বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করেছে। ফলে তাদের এই যে ভাবনা এবং এই বাংলাদেশের সঙ্গে যুক্ত হওয়ার ব্যাপারটাকে একটা সাইকোলজিক্যালি বিষয়টাকে দেখতে হবে, এটি একটি বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে তাদেরকে সাহায্যের ক্ষেত্রে বা তাদের যে সেবাগুলো, আমরা জানি যে তারা কতগুলো মৌলিক সেবা থেকে বঞ্চিত ছিল, এবং সেই সেবাগুলো পাওয়ার জন্য তারা অনেক ধরনের চেষ্টা করতে হয়েছে। এবং আমরা জানি যে প্রচলিত মানে বাঁচার জন্য যেরকম মানুষ যদি কোনো একটা বিপজ্জনক পরিস্থিতি থাকে সেখানে বাঁচার জন্য যেরকম চেষ্টা করে, তারাও সেই চেষ্টা করেছে, সেটি খুবই দুঃখজনক। কিন্তু সেই চেষ্টা এখন তাদেরকে সেভাবে করতে হবে না। কিন্তু যে বঞ্চনাটা ছিল, সেই বঞ্চনাটা যেহেতু এই যে জনসংখ্যাটা অত বড় একটা সংখ্যা না, বা অঞ্চলটাও খুব বড় অঞ্চল না, এখানে রাষ্ট্র চাইলে খুব দ্রুত তাদেরকে আপনার প্রথমত আমরা বলি যে অবকাঠামোগত উন্নয়ন, তারপরে তাদের যে শিক্ষা, চিকিৎসা এবং আরও অন্যান্য যে মৌলিক চাহিদা সেগুলোর ব্যবস্থা করা, এবং সেই ব্যবস্থা করার জন্য আপনার এই যে উদ্যোগ নেওয়া, এবং বিশেষ করে স্থানীয় সরকার এবং স্থানীয় প্রশাসন, স্থানীয় রাজনীতিতে যারা আছেন সবাই মিলে যদি তাদের পাশে দাঁড়ায়, তাহলে কিন্তু
তাদের মধ্যে একটা আস্থা, একটা বিশ্বাস আসবে যে না, স্যার, আমরা আমাদের অবস্থার উন্নতি ঘটাতে পারবো। জি স্যার, এটি খুবই গুরুত্বপূর্ণ যে তাদের সামনে কিন্তু সুযোগ খোলা ছিল। একটা আস্থা, একটা বিশ্বাস আসবে যে না, স্যার, আমরা আমাদের অবস্থার উন্নতি ঘটাতে পারবো। জি স্যার, এটি খুবই গুরুত্বপূর্ণ যে তাদের সামনে কিন্তু সুযোগ খোলা ছিল অন্য আরেকটি দেশের নাগরিক হওয়া, এবং তারা সেই দেশের নাগরিকই ছিলেন। ফলে সেই ক্ষেত্রে তাদেরকে এই যে আমাদেরকেও যেন একটা বাড়তি অনুপ্রেরণা দেয় যে এতগুলি মানুষ, 40,000-এরও বেশি মানুষ, তারা সুযোগ থাকা সত্ত্বেও আমাদের সঙ্গে আসতে চেয়েছেন, এসেছেন, আমাদেরকে আপন করে নিয়েছেন। সেইটার একটা বাড়তি মূল্য দেওয়ার হয়তো প্রয়োজন বাংলাদেশ রাষ্ট্রেরও আছে। আমরা এটি গুরুত্ব দেওয়া উচিত এবং এই বিষয়টি আরেকটু বিস্তারিত আপনার কাছ থেকে জানবো একটা বিরতির পরে। আশার বাংলাদেশে নিচ্ছে একটা বিরতি। স্বাগত আরেকবার, দেখছেন আশার বাংলাদেশ। স্যার, যেটি মানে জানতে চাই যে প্রায় 44,000-এর মতো মানুষ, তারা আসলে ভারতীয় নাগরিক ছিলেন, বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন। তো এই মানুষগুলির সামনে কিন্তু অবশ্যই দুটো দেশেরই নাগরিকত্ব নেয়ার একটা ওপেন অপশন ছিল, যে তারা যে কোনোটাতেই যেতে পারতেন। সেক্ষেত্রে এইটি একটা বলা যায় যে মানসিক দিক থেকে একটা বিরাট পজিটিভ দিক বাংলাদেশের জন্য, যে এই রাষ্ট্রটার প্রতি মানুষের আস্থা আছে, নতুন করে এই নাগরিকত্ব নেয়ার মতো অবস্থানে মানুষরা আছে। এইটির প্রতি আসলে আমাদের কিন্তু এক ধরনের সম্মান দেখানো খুব প্রয়োজন, যেহেতু আমরা জানি যে এরা একটা অনগ্রসর গোষ্ঠী এবং আমাদের সাংবিধানিক এই ম্যান্ডেটও আছে যে কোনো গোষ্ঠী, কোনো শ্রেণী যদি অনগ্রসর থাকে তাহলে আমরা তার জন্য একটা বাড়তি এফোর্ট নিতে পারি। অবশ্যই আমি মনে করি তাদের প্রতি সম্মান এবং দায়িত্ববোধ দুটোই দেখানো উচিত, এবং এটিকে আমাদের গণমাধ্যম থেকে শুরু করে সর্বত্রই হাইলাইট করা উচিত যে এই যে 1000-এর নিচ কম সংখ্যক যারা ভারতে যেতে চাচ্ছে, তাদের বিষয়টা অনেক বেশি আমি মনে করি যে হাইলাইটেড হচ্ছে, যেটা হতে পারে। কিন্তু তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই 44,000-এর মতো যারা ভারতীয় নাগরিক হিসেবে পরিচিত ছিল, তারা বাংলাদেশি নাগরিকত্ব গ্রহণ করেছে। এবং এই যে গ্রহণ করা এবং এই ভারতের নাগরিকত্বের যে হাতছানি এবং ভারতের যে বর্তমান যে অর্থনৈতিক অবস্থা, ভবিষ্যতে তারা যেদিকে যাচ্ছে, এই বিষয়গুলো নিশ্চয়ই তাদের মধ্যে কেউ না কেউ জানে। তো ফলে তারা কিন্তু এই বিষয়টি বিবেচনা করেনি। তারা বিবেচনা করেছে তাদের যে আত্মপরিচয়, তাদের যে এখানকার যে ভূমির প্রতি তাদের যে একটা যে নৈকট্য, সেটি যেমন গুরুত্বপূর্ণ, পাশাপাশি বাংলাদেশ রাষ্ট্র এবং এই যে অঞ্চলে তারা বাস করছে তার আশেপাশের যে সামাজিক যে পরিস্থিতি বা সাংস্কৃতিক যে পরিস্থিতি, সেই পরিবেশটার প্রতি কিন্তু তাদের এক ধরনের আস্থা তারা দেখিয়েছে। তা না হলে কিন্তু আপনার শুধু ভূমির জন্য থেকে যাওয়ার বিষয়টা না, সার্বিকভাবে তারা মনে করেছে যে এটা একটা লিভেবল, এখানে বাসযোগ্য, বাস করা যাবে। তাৎক্ষণিকভাবে স্যার অর্থনৈতিকভাবে অনেক বেশি লাভবান হতো তারা, হতো, এবং সেইটাকেও কিন্তু তারা কনসিডার করে। অ্যাপ্রিশিয়েট করছি যে সরকার 200 কোটি টাকা বরাদ্দ করেছে, কিন্তু সেই টাকাটি যদি আমরা ভারতের জায়গা থেকে যদি দেখি, তাহলে কিন্তু সেটি অত্যন্ত সীমিত একটি অঙ্ক। ফলে তারা এমন কোনো বড় ধরনের আর্থিক কোনো সুবিধার ব্যাপারটিও কিন্তু তারা ঘটেনি। ফলে এটি আমি বলবো যে এক ধরনের স্যাক্রিফাইস তারা করেছে। তো ফলে তাদের প্রতি বাংলাদেশ রাষ্ট্রের যে দায়িত্ব, এমনিতে দায়িত্ব আছে, সেই দায়িত্বটা কিন্তু আরো বেড়ে গেল। এবং সেই জায়গাটিতে আমরা মনে করি যে ইতিমধ্যে সরকারের যে পদক্ষেপগুলো আছে, সেটি আমি মনে করি রাইট ট্র্যাকে আছে, বাট সেটিকে বাস্তবায়নের জায়গাটাকে আরো বেশি স্মুথ করা এবং দ্রুত করা খুব জরুরি। কারণ তারা যেন আর এক মুহূর্ত যে বঞ্চনার মধ্যে তারা ছিল, সেই বঞ্চনার যেন তারা মানে মধ্যে না থাকে, এবং অন্তত কোনো ব্যক্তির কারণে বা প্রশাসনিক কারণে তাদের কাছে যে সেবা পৌঁছে দেওয়ার কথা, সেটি যেন বাধাগ্রস্ত না হয়। কারণ আমরা জানি যে কোনো সেবা শুধু যে এই অঞ্চলের জন্য না, আমাদের যে মূল ভূখণ্ডের যে বিভিন্ন অঞ্চলের যে সেবা, জানি যে এই সেবাগুলো আপনার বিভিন্ন বাধাগ্রস্ত হয়ে জনগণের কাছে পৌঁছাতে আমরা দেখি যে পুরো আর্থিক মূল্যেও পুরোটা যায় না, পাশাপাশি সময়ের দিক থেকেও অনেক পরে যায়। কিন্তু এই জায়গাটিতে যেন এই ধরনের কোনো অবহেলা, এই ধরনের কোনো বাধা না হয়, এবং যে বিশেষ বরাদ্দ থেকে শুরু করে সব কিছু যেন ওখানে যায়। আর আরেকটি যে আশার কথা, যেটা আমরা শুনতে পাচ্ছি, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন বা আরও অনেকে বলছেন যে তাদের যে জীবিকা, এবং সেই জীবিকা যেমন তাদের কিছু কৃষি রিলেটেড যে জীবিকা আছে, তার পাশাপাশি বিভিন্ন চাকুরিতে তাদেরকে সাময়িকভাবে কোটার মাধ্যমে তাদেরকে সুযোগ দেয়া, সেই বিষয়গুলো কিন্তু শুধু বক্তৃতার অংশ হিসাবে বা কোনো জাস্ট আশার বাণী না শুনিয়ে, বরং বাস্তবেই কিন্তু এই ধরনের উদ্যোগ নেওয়া উচিত। যে উদ্যোগগুলো নেওয়া হলে তাদের যে এক ধরনের
তাদের সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে, তাদের একটা অবস্থান তৈরি হবে, এবং যে অবস্থান থেকে তাদের সন্তানরা এবং তারা সত্যিকার অর্থে অনেক দ্রুত এই যে মেইনল্যান্ড তাদের সাথে মিশে যেতে পারবে। এখন হয়তো কাগজেগুলো মিশেছে যে তারা এখন নাগরিকত্বের জায়গা থেকে বাংলাদেশের নাগরিক, এবং বাংলাদেশের অন্য আরেকজন নাগরিকের সঙ্গে তার আর কোনো পার্থক্য নেই, এবং তার যে মুভমেন্ট বিভিন্ন জায়গায় যাওয়ার যে এই বিষয়গুলো সবই কাগজে কলমে ঠিক আছে, বাস্তবে হয়তো সম্ভব, কিন্তু এর যে 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 ফল যেটি আউটকাম সেটি কিন্তু পেতে হলে সরকারকে সহযোগিতা করতে হবে, এবং তার পাশাপাশি যারা মানে স্থানীয় নেতৃত্ব আছে এবং বেসরকারি পর্যায়ে যারা কাজ করেন তাদেরও কিন্তু একটু গুরুত্ব দেওয়া উচিত। এবং আরেকটি জিনিস নিশ্চয়ই আছে স্যার, যে তারা কিন্তু একটা বন্দি জীবনযাপনে অভ্যস্ত ছিল, সেইখান থেকে এই মুক্ত জীবনে এটা একটা বলা যায় যে সাইকোলজিক্যাল একটা ডিফারেন্ট স্টেটের মধ্যে দিয়ে যেতে হবে, সেখানে ট্রানজিশন, সেই ট্রানজিশনেও কিন্তু আসলে যে পুরো সমাজকেই এবং প্রশাসনকে এক ধরনের সহায়তা করতে দেওয়া উচিত। তাহলে হয়তো তাদের কাছ থেকে আরেকটু ভালো ভালো একটা মানে তাদের অবস্থা যেটা তারা চাচ্ছে সেটা আমরা অফার করতে পারবো, বা তারা ভালো থাকবে সেটা আমরা আশা করছি। এবং সামাজিকভাবেই ভাবে ওই এলাকার জনগণের জন্য ব্যাপারটা হয়তো অনেক বেশি উইন উইন সিচুয়েশন তৈরি। উইন উইন আরেকটা দিক বলা উচিত যে এই যে তাদের সংখ্যাটা আপনার এই 44,000 বা 45 সংখ্যাটা হয়তো বা 16 কোটি 17 কোটি জনসংখ্যার তুলনায় হয়তো অত বড় না, কিন্তু এখানে যেই সংখ্যাটাই হোক না কেন তাদের অবস্থা নিয়ে কিন্তু বিশ্ববাসী তাকিয়ে আছে, এটা মাথায় রাখতে হবে। যে এই যে ছিটমহল বিনিময়ের ঘটনা এবং আপনার এই স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নের যে বিষয়টি, এটি কিন্তু আন্তর্জাতিক কূটনীতির একটি বড় ঘটনা, এবং এই ঘটনার দিকে কিন্তু আপনার এশিয়া থেকে শুরু করে ইউরোপ সর্বত্র কিন্তু সবাই তাকিয়ে আছে যে এখানকার মানুষগুলো তাদের যে তারা কি ধরনের জীবনযাপনে তারা আসে এবং তাদেরকে কী ধরনের সহায়তা দেওয়া হয়, তারা কিভাবে তাদের যে অতীত থেকে বর্তমানে এবং ভবিষ্যতে তারা কিভাবে একটা ভালো অবস্থা যেতে পারে, তাদের অবস্থা কিন্তু পর্যবেক্ষণ বিভিন্ন বেসরকারি সংস্থা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তারা কিন্তু করবে। এবং সেখানে যদি আমরা দেখি যে না, এই মানুষগুলো যাদের সুযোগ ছিল যে ভারতীয় নাগরিক হওয়ার, তারা বাংলাদেশের নাগরিক হওয়ার পরেও তাদের দিকে সেবা যাওয়া কিংবা তাদের অবস্থার কোনো ভিজিবল কোনো পরিবর্তন হচ্ছে না, অথবা পরিবর্তন হতে সময় নিচ্ছে, অথবা তারা বিভিন্ন ধরনের জটিলতার মুখোমুখি হচ্ছে, বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মধ্যে পড়ছে, সেটি কিন্তু সরকারের জন্য একটি ভাবমূর্তি সংকট হবে, কারণ তাদের প্রতি কিন্তু একটা বিশ্ব মনোযোগ আছে। এবং এই ঘটনাটি যেভাবে সারা বিশ্বে প্রচারিত হচ্ছে, এটি যেমন একদিকে যেমন সরকারের অর্জন, দুদেশের সরকারের অর্জন এবং বড় ধরনের অর্জন, যে অর্জনটি আসলে মানে এটি সব সরকারের আমলে বা সবসময় সম্ভব হয় না, তার জন্য যেই ধরনের ম্যাচিউরিটি, যেই ধরনের সাহস দেখিয়েছে আমাদের সরকার, সেটি যেমন প্রশংসা পাওয়ার যোগ্য, আবার এই মানুষগুলোর জীবনযাপনের জায়গাটাতে বা তাদের যে অবস্থাটা যদি আমরা দ্রুত মানে উন্নতি না করতে পারি, যেটির জন্য হয়তো বা সবসময় সরকার যে সরাসরি যুক্ত হবে তা না, যে স্থানীয় যে প্রশাসন এবং স্থানীয় যে কাঠামো, সেখানে যদি যারা আছে তাদেরকে যদি সঠিকভাবে সিগন্যাল না দেওয়া হয়, তাদেরকে যদি এনগেজ না করা হয়, তাহলে কিন্তু আপনার এই মানুষগুলো কিন্তু যে সেবা এবং যেই ধরনের সহায়তা পাওয়ার কথা সেটি যদি তারা সময় মতো পাবে না, এবং না পাওয়ার বিষয়টি কিন্তু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ হবে, সারা বিশ্বে কিন্তু ছড়িয়ে যাবে। তাহলে বিষয়টা এই দাঁড়ালো যে এটা সরকারের জন্য একটা অপরচুনিটি টু প্রুভ তাদের যে এবিলিটি আছে, এবং একই সঙ্গে এই মানুষগুলির জন্য তো অবশ্যই। স্যার, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আশা বাংলাদেশে নিচ্ছে একটা বিরতি। পাখির জন্য নিরাপদ পরিবেশ করতে দৃষ্টান্ত রাখলো হবিগঞ্জের একটি স্কুলের ছাত্র শিক্ষকরা। স্কুলের গাছগুলোতে বাসা বেঁধেছে হাজারো পাখি। বংশবিস্তারে দিন দিন বাড়ছে পাখির সংখ্যা। 5 একর জুড়ে পাখির কলকালিতে মুখরিত, দর্শনার্থীরাও আসছেন সেখানে। কেবল ইটবালুর কাঠামো গড়তে চায়নি স্কুল কর্তৃপক্ষ। 10 একর জমির 5 একর জুড়েই আছে নানা প্রজাতির গাছ। সবগুলোতেই আবাস গড়েছে শত শত পাখি। পেঁচা, দোয়েল, কাঠঠোকরা, ঘুঘু, বক, মাছরাঙা, টিয়া, কাক, ময়না, বুলবুলি, চিলের আনাগোনায় এলাকাটি মুখর থাকে সারা বেলা। শুরুটা 2 বছর আগে। 2013 সালের মে মাসে পাখিদের জন্য আবাস গড়ার উদ্যোগ নেয় ছাত্র শিক্ষকরা। পাখির বাসার জন্য গাছে গাছে বাঁধা হয় কলসি। এই কলসিগুলোতে ডিম পাড়ে, বাচ্চা ফোটায় পাখিরা। ছুটি এবং টিফিন টাইমে যদি আমরা পাখিগুলো দেখি তাহলে আমাদের অনেক ভালো লাগে, এবং ক্লাস করতে ক্লাসে মনোযোগী হওয়ার জন্য এগুলো আমাদের উদ্বুদ্ধ করে। সকালে দল বেঁধে খাবারের সন্ধানে বের হয় পাখিগুলো, সন্ধ্যায় ফেরে নিরে।
দুই বেলায় মুগ্ধ হয় মানুষ। পাখির অভয়ারণ্য এটা খুবই দেখার মতো, এই হিসাবে আমি প্রায় দেখতে আসি। কেউ যাতে পাখি শিকার করতে না পারে সেজন্য সতর্ক দৃষ্টি থাকে শিক্ষক, কর্মচারী, ছাত্রদের। শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের সমন্বয়ে এইখানে পাখিগুলো যাতে সুস্থভাবে থাকতে পারে এই জন্য আমরা এখানে কাজ করছি। কেবল স্কুলের গাছ নয়, স্কুল ভবনেও আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে কবুতরের। বংশ বিস্তারের কারণে দিনে দিনে বেড়ে চলছে এদের সংখ্যা। রাকিব খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন বন্যপ্রাণী গবেষক সীমান্ত দীপু, কথা বলছি তার সঙ্গে। সীমান্ত, আমরা যেটি দেখলাম যে স্কুলের যে উদ্যোগটি, এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এই ধরনের উদ্যোগটা আসলে আপনারা কতটুকু দেখছেন? নিশ্চয়ই হবিগঞ্জের এই স্কুলটি ছাড়া আর কোথাও এই ধরনের পাখি রক্ষায় উদ্যোগগুলি কেমন চলছে বাংলাদেশে? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের বন্যপ্রাণী গবেষণা বা পাখি গবেষণায় গত এক যুগ আগে যেরকম ছিল, এখন মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে, পশু পাখি গবেষণার বিষয়টা অনেক বেড়েছে। বাংলাদেশে পাখি গবেষণা এটা তো কল্পনাই করা যেত না এক সময়। এখন পাখির গবেষণা বা পাখি কনজারভেশনের ইস্যুটা অনেক বড় ইস্যু, এবং আমরা দেখেছি যে গত 10-12 বছরে অনেক পরিবর্তন এসেছে। বাংলাদেশের মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে। যেহেতু হবিগঞ্জ এবং এর আশেপাশে হাওর এরিয়া, ওয়েটল্যান্ড এরিয়া, এই হাওর এলাকায় মাইগ্রেটরি বার্ডসগুলোও আসে। মাইগ্রেটরি ডাকসগুলো তো এই সময় আমাদের থাকে না, এই দেশে থাকে না, ওরা ব্রিড করার জন্য অন্য দেশে যায়। কিন্তু যেগুলো রেসিডেন্ট বার্ডস, বিশেষ করে আমাদের যেগুলো বকের কয়েকটা প্রজাতি আছে, হেরন যেটাকে আমরা বলি হেরনরি, এই সব জায়গাগুলোতে তারা রুস্ট করে এবং নেস্ট করে। বিশেষ বড় বড় যেগুলো হলো কলোনি আছে, বিশেষ করে বাঁশঝাড় যেগুলোতে আছে বা বড় উঁচু গাছপালা আছে, এই ধরনের হাওর এলাকায় কিছু যেসব জায়গায় ওরা নিরাপদ মনে করে যে একটু গাছপালা আছে বা বাঁশঝাড় আছে, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা এই কলোনিগুলো দেখতে পাই। নিরাপদ বোধ করার ব্যাপারটা বলছেন, সেইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্কুলের শিক্ষক এবং ছাত্ররা মিলেও যে জিনিসটি তৈরি করেছে সেটি কিন্তু খুব বড় কিছু করতে হয়েছে তা না, তাদের উদ্যোগটাই কিন্তু বড়। কিন্তু হয়তো গাছের উপরে পাখি যাতে বাসা বাঁধতে পারে সেই জন্য আমরা দেখেছি যে কিছু সুযোগ সুবিধা তৈরি করেছে। এটা যে কোনো পর্যায়ে করা সম্ভব। নিশ্চয়ই এটা খুবই ভালো একটা উদ্যোগ। আসলে পাখি সংরক্ষণের জন্য মানুষের কিন্তু খুব বেশি ইফোর্ট দিতে হয় না। আমাদের যদি ধরেন হাওর এলাকায় টোটাল যে ওয়েটল্যান্ড সিস্টেমটা, সেটার জন্য আমাদের সামান্য কিছু গাছপালার দরকার। আমাদের যে রেসিডেন্ট যে বার্ডসগুলো আছে যেগুলো রুস্টিং এবং নেস্টিংয়ের জন্য, সেই ক্ষেত্রে কিন্তু স্কুল পর্যায়ে যেসব আমরা কাজ দেখতেছি, বিশেষ করে যদি সচেতনতা বাড়ানো যায়, তাহলে এই উদ্যোগগুলো যদি আরও নেওয়া হয়, তাহলে আমরা এই যে ওয়েটল্যান্ডের যে আশেপাশের যে সামান্যতম যে গাছগুলো আছে, বিশেষ করে বাঁশঝাড় কিংবা হিজল করজের যে বড় বড় বন আছে, এই বনগুলাকে কোনোভাবে যদি এই শিক্ষক ছাত্ররা যদি মিলে এগুলা করে, তাহলে আমরা একটা ভালো পপুলেশন সারভাইভ করবে আমাদের এই ওয়েটল্যান্ডকে কেন্দ্র করে। শুধুমাত্র আমরা আমাদের যে সিলেট বিভাগের ওয়েটল্যান্ডগুলোতে আমরা খুব ভালো উদ্যোগ দেখি। পাশাপাশি আমরা যে নর্থ বেঙ্গলেও অনেক বিল আছে, কিন্তু সেই বিলগুলোতেও আমরা প্রায় 40টির মতো হেরনরি আমরা খুঁজে পেয়েছি আর কি, যেটা বাংলাদেশ বন বিভাগ এবং অন্যান্য যারা সংস্থা কাজ করছেন তারা এই হেরনরিগুলা কনজারভেশনের জন্য, সংরক্ষণের জন্য কাজ করছে। এবং আপনি অবাক হবেন, এবার বন্যপ্রাণী যে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে প্রাইম মিনিস্টার কয়েকদিন আগে যে অ্যাওয়ার্ডটা দিলেন, সেটা খুবই কিন্তু গ্রামের একজন ছেলে এবং একজন বয়স্ক লোক, যিনি এই সংরক্ষণ করেছেন তার নিজের বাঁশঝাড়কে এই হেরনরি, বিশেষ করে বক বা পানকুড়ি, অন্যান্য যে প্রজাতির রেসিডেন্ট বার্ডস আছে, সেই বার্ডসগুলোকে সংরক্ষণের জন্য তার একটা বাঁশ বাগান ছেড়ে দিয়েছে। সো এইগুলাকে আমরা এনকারেজ করতে পারি বিভিন্ন। একই সঙ্গে আর কি করণীয় থাকে? ধরেন বাঁশবাগানটা ছেড়ে দিল, কিন্তু এখানে স্কুলের ছাত্ররা বা শিক্ষকরা যেটা করেছেন যে পাখি যাতে বসতে পারে সেটার ব্যবস্থা করেছে, এরকম বাঁশঝাড়ে কি বসতে পারার জন্য ব্যবস্থা করার প্রয়োজন? বাঁশঝাড়াতে আমরা যেটা দেখি, মানুষ এখন হলো যে কলস লাগাচ্ছে, গাছের কলস লাগিয়ে যেভাবে
সংরক্ষণের জন্য বা বাসা বাঁধানোর জন্য যেভাবে কাজ করছে, এটা কিন্তু খুব বেশি সাস্টেনেবিলিটি নাই এটার। কারণ হলো কয়টা পাখি বা কলসে বাসা বাঁধবে, কিন্তু সেটা আমরা একটা আশার আলো দেখি। কিন্তু সবচেয়ে বড় হলো পাখির যে ন্যাচারাল হ্যাবিটেট, সেই হ্যাবিটেটকে কনজারভেশন করা আর কি। কনজারভেশনের জন্য তাদের সামান্য জায়গা ছেড়ে দিতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা আমাদের যে রেসিডেন্ট বার্ডস যেগুলো আছে সেইগুলোকে সংরক্ষণের জন্য আমাদেরই দায়িত্ব নিতে হবে প্রথম কথা। এবং আমাদের যে পাঠ্য পুস্তক দেখি যেটা, সেখানে পাখি সংরক্ষণের ব্যাপারে এভাবে কিন্তু বলা নেই। সো আমাদের যে স্টুডেন্ট যারা আছে, যারা ইয়াং প্রজন্ম আছে, তারা কিন্তু এইভাবে অ্যাওয়ার না যে একটা বাঁশঝাড়ে পাখি থাকলে তাকে গুলি করা যাবে না বা ঢিল মারা যাবে না, এই ব্যাপারে আমরা খুব বেশি সচেতন হতে পারি না। কিন্তু আমাদের যে শিক্ষক সমাজ, তারাও কিন্তু ওইভাবে সচেতন না। আমরা চাই যে এই অ্যাওয়ারনেস যে ক্যাম্পেইনিংটা চলতেছে বাংলাদেশে, যে পর্যায়ে এখন আসছে, পাখি মারা যাবে না, পাখি নিয়ে আইন হচ্ছে, বন্যপ্রাণী আইন অনেক কঠোর, এটা সর্বস্তরে, ইভেন স্কুল পর্যায়ে, শিক্ষক কমিউনিটিতে, আইন শৃঙ্খলা বাহিনীতে, সব জায়গায় যদি আমরা পৌঁছাতে পারি, তাহলে আমরা এই হেরনরিগুলোকে আমরা সংরক্ষণ করতে পারবো। সবচেয়ে বড় ব্যাপার হলো পাখি তার ব্রিডিং পিরিয়ড কিন্তু এখনই, এই বর্ষাকাল। এই বর্ষাকালে যদি আমরা পাখিদেরকে ছেড়ে দিই, মানে পাখিদেরকে অনেকে বন্দুক দিয়ে গুলি করে, এয়ার গান দিয়ে মারে, শৌখিন পাখি শিকারী যারা, এই পাখি শিকারী যারা আছেন তাদেরকে যদি সচেতনতার মধ্যে আনা যায়, মানে আমি বলতে চাচ্ছি যে পাখি শিকারীরা তো শৌখিন পাখি শিকারী, তারা সামান্য একটু 100 টাকা বা বিনোদনের জন্যই হয়তো অনেকে সামান্য, হ্যাঁ, অনেকে উৎসাহ নিয়ে পাখি মারতে যায়, অনেকে সামান্য একটু মাংসের জন্য, মাংসের লোভে পাখি মারে। সো এই হেরনরিগুলাকে কনজারভেশন করা যাবে, মানে এফোর্ট তাদেরকে বুঝাইতে হবে যে এই সামান্য শৌখিনতা ছাড়েন, তাহলে আমরা পাখি সংরক্ষণে অনেক অবদান রাখতে পারবো। আর আমার সবচেয়ে বড় আবেদন হলো, যারা এই হেরনরিগুলা যাদের আশেপাশে আছে, বাড়ির আশেপাশে বা স্কুলের পাশে, আমরা যারা সচেতন মানুষ আছে, যারা ছাত্র আছেন, যারা শিক্ষক আছেন, তারা যদি সামান্য একটু টেক কেয়ার করেন, তাহলে এই সামান্য একটু জায়গা থেকেই কিন্তু আমরা অনেক বড় বেনিফিট পেতে পারি। অনেক স্পিসিস কনজারভেশন হয়। আমাদের দেশের পাখির অবস্থা কিন্তু খুব খারাপ। মানে তবে একই সঙ্গে এই ধরনের উদ্যোগগুলো নিশ্চয়ই আশেপাশের মানুষকেও উদ্বুদ্ধ করবে এবং অন্য যারা এই ধরনের উদ্যোগ দেখবে, কারণ সত্যিকার অর্থেই এই স্কুলটাকে কিন্তু আমরাই যারা দেখলাম, হয়তো আমরা সামনে গিয়ে দেখিনি, কিন্তু একটু ভিন্ন স্কুল মনে হলো। সেখানে পাখির আলাদা মানে সুর পাওয়া যাচ্ছে, উপস্থিতি আছে, এগুলো নিশ্চয়ই শিক্ষার্থীদের জন্য একটা বড় শিক্ষণীয়। সীমান্ত, আমরা এই কিভাবে আরো বেশি পাখিদের রক্ষার উদ্যোগগুলি ছড়িয়ে দেওয়া যায়, সেটা নিয়ে আপনার মতামত জানতে চাই একটা বিরতির পরে ফিরে আসি। থ্যাংক ইউ। আশা বাংলাদেশে নিচ্ছি ছোট্ট বিরতি। আমরা কথা বলছিলাম সীমান্তর সঙ্গে। সীমান্ত, এই যে পাখির বিষয়টি নিয়ে আমরা জানি যে নানানভাবে পাখি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে। হবিগঞ্জের সরকারি স্কুলের যে উদ্যোগটি, এটি অবশ্যই চমৎকার উদ্যোগ। এই উদ্যোগগুলি মানুষকে কিভাবে আরো বেশি উদ্বুদ্ধ করা যায়, সেই ব্যাপারে কি ধরনের প্রক্রিয়া চলছে বা আপনারা কি ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন? এটা কিন্তু দেখেন, বন্যপ্রাণীর শুধু পাখি নয়, সব ধরনের বন্যপ্রাণী কনজারভেশনে বিভিন্ন ডে আছে। মানে ধরেন বাঘ দিবস, তারপরে ইভেন বিভিন্ন ধরনের পাখি দিবসও আছে, মানে স্পেসিফিক কনজারভেশনের জন্য, যেগুলো পাখি বিলুপ্ত হয়ে গেছে, এরকম পাখির দিবসও পালন করা হয় পৃথিবীব্যাপী। বাংলাদেশেও শুরু হয়েছে কিন্তু। তো সবচেয়ে বড় ব্যাপার হলো, আমরা কিন্তু 2000 সালে পাখি মেলা শুরু করেছিলাম বাংলাদেশে। এই বাংলাদেশের বেশ কিছু এনজিও, বাংলাদেশ বন বিভাগ, IUCN বাংলাদেশ সহ আমরা বেশ কয়েকটা সংগঠন মিলে বাংলাদেশে পাখি মেলা শুরু করেছিলাম। সেটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে শুরু হয়েছিল। এখন এই পাখি মেলাটা কিন্তু এখন আমাদের আর এফোর্ট লাগে না, এটা অটোমেটিক বাংলাদেশের বিভিন্ন জায়গায় হচ্ছে। চিটাগাং বার্ড ক্লাব চিটাগাংয়ে পাখি মেলা উদযাপন করছে, রাজশাহীর বার্ড ক্লাব রাজশাহীতে বড় ধরনের পাখি মেলা উদযাপন করে, বাংলাদেশের জাতীয়ভাবে পাখি মেলা উদযাপন করে। সেখানে হলে অনেক সরকারের অনেক উচ্চপদস্থ লোকও এর সঙ্গে জড়িত। সো আমরা যেটা ছোট আকারে শুরু করেছিলাম, সেটা কিন্তু এখন অনেক বড় করে, এখন পাখি সংরক্ষণে অনেক বড় হয়ে দেখা দিচ্ছে আর কি। সো এটা আমাদের জন্য খুবই একটা ভালো সুখবর। সঙ্গে সঙ্গে এই যে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের কথা বললেন, এরকম স্কুল পর্যায়েও কমিউনিটি বেসড অনেক স্কুল পর্যায়ে কাজ হচ্ছে। দেখবেন
বিভিন্ন ধরনের সংরক্ষণ টিম আছে, শকুন সংরক্ষণ টিম কিংবা ডলফিন সংরক্ষণ টিম, ডলফিন নিয়ে সারা বাংলাদেশে নৌকায় ঘুরে বেড়ায়, স্কুলে ক্যাম্পেইনিং হয়, কিংবা টাঙ্গুয়ার হাওরে টাঙ্গুয়া প্রকৃতি সংঘ আছে। সো তারা এভাবে, তাদেরও খুব ইন্টারেস্টিং কাজ আছে। সুমন্ত, আপনি সঙ্গে থাকুন, আমরা একটু হবিগঞ্জ স্কুলের প্রধান শিক্ষককে পেয়েছি, তার সঙ্গে একটু কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে যোগ দিচ্ছেন হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাফফার আহমেদ। আমরা কথা বলতে থাকবো। স্যার, আমরা প্রথমেই জানতে চাইবো যে এই উদ্যোগটি আপনারা কিভাবে নিলেন, এবং একই সঙ্গে জানার আছে যে এখানে শিক্ষক এবং ছাত্ররা কতটুকু আগ্রহ উদ্দীপনা দেখাচ্ছে। না, ধন্যবাদ আপনাকে। যে জি, আপনাকে ধন্যবাদ। মূলত আমরা কিছু গাছ স্কুলে রোপণ করেছিলাম। ছবিটা ভুল আসছে। এই ছবিটা আমার নয়, এটা আমার অ্যাসিস্ট্যান্ট টিচারের। হ্যালো, জি জি স্যার বলেন, আমরা ঠিক করে নিচ্ছি। ছবিটা মনিটরে আসছে, এটা না কিন্তু আমার ছবি, এটা আমার ছবি নয়। হ্যালো, জি স্যার বলেন। না, এই ছবিটা কিন্তু আমার নয়, যেটা মনিটরে আসছে এটা আমার নয় কিন্তু। হ্যালো, জি বলছি। জি। না, কি দেখা যাচ্ছে না তো? আচ্ছা, যাই হোক, তা আমরা স্কুলে কিছু গাছ লাগিয়েছিলাম। হ্যাঁ, তো এই গাছে আমরা দেখলাম যে কিছু পাখি আসে, হুম হুম। মেইনলি ডাংচিল, শঙ্কচিল বিকাল বেলায় আসে। তারপর কিছু ঘুঘু পাখি, শালিক পাখি, এরা আসে। তো আমার হঠাৎ করে মনে জাগলো যে এদের, এবং আমি লক্ষ্য করলাম যে আমাদের যে চিলগুলা, এগুলা নিজেরাই এই ডাল, শুকনো ডাল এগুলা জোগাড় করে এবং গাছের মধ্যে নিজেরা বাসা তৈরি করে। তো আমার মনে হলো যে এরা কত কষ্ট করে গাছের মধ্যে বাসা তৈরি করে। হয়তো আমি যদি এদের জন্য একটা কিছু করে দিই, হয়তো সবাই আসবে না, তো কেউ কেউ কোনো পাখি হয়তো আসতে পারে। তো কেমন হয়, কিছু কলস আমি গাছে বেশি। তো দেওয়ার পর কিছুদিন দেখলাম যে পাখিগুলা দূর থেকে শুধু ওই দিক দিয়ে তাকায়, শুধু পাখিগুলা দেখে দূর থেকে। তারপর আস্তে আস্তে দেখতে পেলাম যে দুই একটা শালিক, ঘুঘু, এরা আস্তে আস্তে আসতে শুরু করলো এই আমার গাছগুলোতে। তো আমি আস্তে আস্তে কলসের সংখ্যা বাড়াতে লাগলাম, এবং আমার স্কুলের টিনের ছাদে আমি কিছু গতি জাতীয় ছোট ছোট মাটির হাড়ি বেঁধে দিলাম। আমি দেখলাম যে চড়ুই পাখি বসে এবং পাখি এগুলো বাসা বাঁধতেছে। মূলত আসলে এগুলো অনেকটা প্রথমে আমার একটা টেস্ট কেস হিসাবে ছিল প্রথমত। তো আস্তে আস্তে দেখলাম যে আমি 10টা 20টা 50টা বর্তমানে প্রায় 60-70টি কলস আমি গাছে বেঁধে দিলাম, এবং দেখলাম যে এরা ভালোই আসছে, সারা ভালোই পাওয়া যাচ্ছে। এবং কিছু টিয়াও শীতের দিকে, বিশেষ করে কার্তিক অগ্রহায়ণে টিয়াও আসলো আমার এখানে। তো আমার মনে হয় আর কি যে আসলে ওই দেখতে দেখতেই আমি আগ্রহ পাচ্ছি এবং উৎসাহ পাচ্ছি যে আরো বেশি যদি এই ব্যাপারে আমি নজর দিই, হ্যাঁ, তাহলে হয়তো ওই পাখির সংখ্যা বাড়বে, পাখিগুলা ওই যে নিরাপদ একটা আশ্রয় পাবে। অর্থাৎ আমি পাখির জন্য অনেক গাছ আছে, আমি পাখির জন্য একটা অভয় আশ্রম করে তুলতে চাচ্ছিলাম আর কি। এবং এর সাথে আমার ছাত্ররা যথেষ্ট আগ্রহ দেখায় এবং আমার সাথে থাকে, এবং আমি দেখছি যে ছাত্ররা ছোট ক্লাসের ছাত্র থেকে সবসময় বুঝায় যে বা এরা যাতে দিন না মারে অথবা পাখি মানুষকে ডিস্টার্ব না করে এগুলো বুঝায়। আমার স্যাররাও যে পাখি কেন আমাদের এখানে পাখি আসছে, আমরা শুধু সূর্য দিচ্ছি বলেই পাখি এখানে আসছে, এবং এদের সাথে ভালো ব্যবহার করা উচিত, এদেরকে অনর্থক ভিড় মারা উচিত নয়। এবং আমি লক্ষ্য করেছি যে আমার এটা ভয় দিচ্ছে, পাখির সাথে ভালো ব্যবহার করে। এবং আমি ভাবি আমার ছাত্র শিক্ষক সবাই খুব কাছে একটা কলস বাঁধা, হয়তো আমার একটা ছেলে এটা নষ্ট করতে পারতো, কিন্তু কোনো ছেলে আমার এটা নষ্ট করে না। এতে অবশ্যই আমার শিক্ষকদেরও এখানে যথেষ্ট অ্যাডভাইস আছে, এবং আমরাও মাঝে মধ্যে এজেন্টকে বলি পাখি আমাদের কেন সংগ্রহ করা উচিত, পাখি নেই কেন, আমাদের অনেক পাখি কেন বিলুপ্ত হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। আসলে এভাবেই আর কি দেখতে দেখতে পাখির প্রতি আমার আগ্রহ দিন দিন বাড়ছে, ভালোবাসা বাড়ছে, এবং নতুন নতুন পাখি আমার স্কুলে আসছে। এখন যদি মানে কেউ আসে দেখবে যে আরো অনেক নতুন পাখি আছে আমার স্কুলে। জি বলেন স্যার, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা দেখলাম যে, এবং হবিগঞ্জ স্কুলের প্রধান শিক্ষকও যেটি বলছিলেন যে অনেক বেশি অনুপ্রাণিত করেছে, এবং একই সঙ্গে তারাও উদ্দেশ্যটা ছিল যাতে পাখিরা এসে এখানে বসে বংশ বিস্তার করতে পারে। এই ধরনের উদ্যোগ আসলে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে কি করণীয় আছে? ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় উদ্যোগ হলো আমাদের নিজেদেরকে নিতে হবে, সে সাথে যদি হলো
স্থানীয় সরকার প্রশাসন যেগুলো আছে, বিশেষ করে হলো ইউনিয়ন পর্যায়ে ইউপি চেয়ারম্যান এবং আশেপাশের যে লোকজন আছে এবং স্থানীয় প্রশাসন যেটা আছে, তারাও যদি এর উদ্যোগের সাথে সামিল হয় তাহলে, এবং পাঠ্যপুস্তকে পাখি নিয়ে এই ধরনের কলোনি যেটা বলা হলো, এই ধরনের উদ্যোগ যেটা বলা হলো, সেই উদ্যোগগুলোকে যদি আরও ফোকাস করা হয়, তাদের যে সামান্য উদ্যোগ, এটা কিন্তু আমাদের কাছে সামান্য মনে হতে পারে, কিন্তু কতগুলা স্পিসিস, কতগুলা পাখি বেঁচে যাচ্ছে, তারা ভালো আবাসস্থল পাচ্ছে এবং বাসা বানানোর জায়গা পাচ্ছে, এটা আমাদের চিন্তা করলে কিন্তু অনেক বড় আমাদের অবদান নেচারের জন্য। সো আমি তাদেরকে শুধু সাধুবাদ জানাই যে এই ধরনের একটা ছোট্ট উদ্যোগ হলেও আমাদের কাছে, আমরা যারা পাখি ভালোবাসি, গুরুত্ব অনেক বেশি গুরুত্ব। সো এইগুলা কাজ আমাদের শুধু হবিগঞ্জে নয়, গোটা বাংলাদেশের যেগুলা ওয়েটল্যান্ড আছে এবং বিল এরিয়া আছে, যেখানে পাখির কলোনি দরকার, মানে পাখির কলোনির জন্য গাছ দরকার। আমরা জানি নাটোরের পুঠিয়াতে একটা বড় কলোনি আছে, সেখানে অনেক বড় কাজ হয়। নিশ্চয়ই এই জিনিসগুলি সব স্কুলে বা সব প্রতিষ্ঠানে যদি হয় বা সবাই যদি এগিয়ে আসে, তাহলে পাখির জন্য অনেক ভালো পরিস্থিতি তৈরি হবে। সীমান্ত দীপু, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ। থ্যাংক ইউ। এ ছিল আজকের আশার বাংলাদেশে। আমন্ত্রণ আমাদের পরের